হাই ফ্রেন্ডস, আগের ভিডিওতে তোমরা অলরেডি বুঝে গেছো যে কোডিং জানা মানেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জানা নয়। মাথায় রাখবে, কোডিংটা হচ্ছে জাস্ট ওই কম্পিউটারের ভাষা। কম্পিউটার আমাদের মুখের ভাষা বোঝে না। আমরা নরমালি যে কথাবার্তা বলি, একজন মানুষ আরেকজন মানুষের সাথে কমিউনিকেশন করতে যে ভাষার ইউজ করে, সেই ভাষা মেশিন বোঝে না, কম্পিউটার বোঝে না। তার জন্য আলাদা একটা ভাষার প্রয়োজন। তো কোডিং এর উপর নলেজ রাখতেই হবে, কোডিং ল্যাঙ্গুয়েজের উপর নলেজ রাখতেই হবে, না হলে তুমি কম্পিউটারের সঙ্গে কমিউনিকেটই করতে পারবে না। ওকে, তো ওইটা একটা বেসিক একটা ইম্পর্টেন্স, ওটা লাগবেই। ঠিক যেমন পড়াশুনো শেখার জন্য ওই অ আ ক খ শিখতে হয়, তারপরে এবিসিডি শিখতে হয়, তারপরে লিখতে জানতে হয়, ওকে, বা পড়তে জানতে হয়, একটা ব্যাপার থাকে না, মানে ভাষার উপর একটা জ্ঞান দরকার হয়। তো সেই ভাষার উপর জ্ঞানটা মিনিমাম যেমন প্রয়োজন হয় একজন মানুষকে সত্যিকারের শিক্ষিত হওয়ার জন্যে, তো ঠিক তেমন ভাবেই যদি তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাও, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাও, তো কোডিং এর উপর বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর নলেজ লাগবেই। সেটা বেসিক। গত ভিডিওতেই তোমাদের বলেছিলাম যে তোমরা নিজেদের অজান্তেই যখন কোনো লিফট থেকে কারোর নাম খুঁজে বার করতে বলা হয়, তোমরা নিজের অজান্তেই অ্যালগরিদম বানিয়ে ফেলেছো। এই কথাটা বলে শেষ করেছিলাম এবং তোমাদের বলেছিলাম যে এই ভিডিওতে আমি অ্যালগরিদম নিয়ে আরো একটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দেবো যে অ্যালগরিদম ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। ধরো একজন ব্যক্তি যে চা জীবনে বানায়নি, সে জানেই না কিভাবে চা বানানো হয়। তো তাকে যদি তুমি বোঝাও তাহলে কিভাবে বোঝাবে যে আগে গ্যাস অন করো, তারপর সেখানে জল গরম করতে দাও, জলটা যখন ফুটবে তখন সেখানে চা পাতা ফেলো, ওকে, তারপরে বিভিন্ন প্রসেস। ধরো দুধ চা যদি কেউ খায় তাহলে সেখানে দুধ অ্যাড করো, চিনি অ্যাড করো, ওকে, আরো কিছুটা বয়েল করো এবং তারপরে তোমার চা ছেঁকে নাও, ছাঁকনির মাধ্যমে ছেঁকে নাও। তো এইভাবে তুমি একটা স্টেপ বাই স্টেপ বোঝালে না, এবং সেই ব্যক্তি যে জীবনে চা বানায়নি, সে যদি এইভাবে স্টেপ বাই স্টেপ তুমি যেভাবে বোঝালে, সে যদি সেটা বুঝে থাকে, তাহলে সে নিজে যখন চাটা বানাবে তখন নিখুঁতভাবেই চাটা বানাবে, কোনো প্রবলেম হবে না। এই যে স্টেপটা, চা বানানোর যে স্টেপটা তুমি বোঝালে, এই স্টেপটাই হচ্ছে অ্যালগরিদম। যেকোনো কাজ, যেকোনো কাজ পারফর্ম করার জন্যে যে স্টেপ গুলো ফলো করা হয় বা যে পদ্ধতিতে করা হয়, সেই পদ্ধতিটাকেই কিন্তু অ্যালগরিদম বলা হয়। ওকে? তো এক্সাম্পল ওয়াইজ দেখতেই পাচ্ছ সামনে একটি লিফট আছে। ওকে? ১০ জনের নাম আছে। স্নেহা, রাহুল, বিক্রম, অমিত, রিয়া, অর্জুন, প্রিয়া, অদিতি, অনন্যা, নেহা। ওকে? ১০ জনের নাম আছে। এর মধ্যে থেকে যদি তোমাকে বলা হয় যে তুমি অদিতিকে খুঁজে বার করো, তো তুমি কি করবে? ১ম এ স্নেহা দেখবে। তো স্নেহা নামটা তো অদিতির সঙ্গে ম্যাচ খাচ্ছে না। এটাকে পাশে ক্রস করে দেবে। দেন রাহুল, দেন বিক্রম, দেন অমিত, দেন রিয়া, দেন অর্জুন, দেন প্রিয়া, দেন অদিতি। ম্যাচ করে গেল এবং তুমি এটার পাশে কারেক্ট চিহ্ন বসিয়ে দিলে যে হ্যাঁ, একে পাওয়া গেছে। এখানে রয়েছে অদিতি। ওকে? তো এই যে স্টেপ বাই স্টেপ তুমি এগোলে, এই স্টেপ বাই স্টেপ এগোনোর যে প্রসেস, যে মানে যে কারণে তুমি একটা একটা প্রসেস তো ফলো করলে, যে তুমি স্টেপ বাই, তুমি কি হ্যাপাজার্ডলি দেখা শুরু করলে নাকি? নিশ্চয়ই স্টেপ বাই স্টেপ দেখেছো। ওকে? হ্যাঁ, এখন তুমি বলতেই পারো যে আমার চোখে যখন আমি লিফটটা দেখলাম এমনি চোখ বোলালাম, অটোমেটিক্যালি অদিতি চলে এসছে। সেটার কারণ কি না, খুব কম সংখ্যক স্টুডেন্টের নাম আছে যার মধ্যে খুব সহজেই চোখে পড়ে যেতে পারে, যে কারণে হয়তো তোমার হয়েছে। কিন্তু এই লিস্টটাই যদি ১০০ জনের নাম হতো তাহলে কিন্তু এই প্রসেসেই তোমাকে যেতে হতো যে ১ম এ এই ১ম টা দেখবে, সেটা না মিললে পরেরটা দেখবে, তারপরেরটা দেখবে, এইভাবে যতক্ষণ না তুমি সেই নাম পাচ্ছ ততক্ষণ তোমাকে খুঁজে যেতে হবে এবং নামটা পেলে তুমি ইয়েস বলে দিলে। ওকে? তো এই যে স্টেপ বাই স্টেপ তুমি এগোচ্ছ, এটাকেই অ্যালগরিদম বলা হয় এবং এইভাবে একটার পর একটা খুঁজে দেখার যে প্রসেস, সেই অ্যালগরিদমকে লিনিয়ার সার্চ বলা হয়। অ্যালগরিদমের বিভিন্ন টাইপস আছে। তো এটা কাইন্ড অফ সার্চ, কারণ তুমি সার্চ করছো। সার্চ অ্যালগরিদম বলতে পারো এটাকে। কারণ এটা খোঁজার জন্য এই অ্যালগরিদম তুমি ব্যবহার করছো। কোন পার্টিকুলার লিস্ট থেকে একজনের নাম খোঁজার জন্যে তুমি যে অ্যালগরিদম ব্যবহার করছো সেটাকেই সার্চ অ্যালগরিদম বলা হয়। ওকে? তো এবার মনে করো যে যদি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাকে প্রশ্ন করা হয় যে এইভাবে খোঁজাটাই কি বেস্ট ওয়ে বা একমাত্র ওয়ে কি এটাই? তাহলে একজন কোডার হয়তো বলবো হ্যাঁ, এখান থেকে তো অ্যান্সার পাওয়া যাচ্ছে। যে জাস্ট কোডিং এর উপর যার নলেজ আছে সে বলবে হ্যাঁ, আমি এইভাবেই কোডটা লিখবো একটার পর একটা খুঁজে যতক্ষণ না পাচ্ছি এবং পেয়ে গেলেই হয়ে গেল। তো আমার প্রবলেম তো সলভ হয়ে গেল। কিন্তু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু সন্তুষ্ট হবে না। সে সবসময়তেই চিন্তা করবে না আরো কি বেটার ওয়েতে এই প্রবলেমের সলিউশন করতে পারি। কারণ যত বেটার ওয়েতে তুমি করতে পারবে তত তাড়াতাড়ি সার্চ করতে পারবে। প্লাস তত কম রিসোর্স ইউজ হবে। ওকে? তো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিভাবে চিন্তা করবে যে এই নামটা যদি
অ্যালফাবেটিক্যালি থাকে। দেখো অ্যালফাবেটিক্যালি চলে এসছে। তো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে কি করবে? আগে সর্ট করে নেবে। মানে সাজিয়ে নেবে সোজা কথায়। তো অ্যালফাবেটিক্যালি যদি নামগুলো সাজিয়ে নেওয়া যায় এবং সেক্ষেত্রে ধরো এখানে তো অদিতি, দেখতেই পাচ্ছ অদিতি ১ নম্বরেই থাকবে, অ্যালফাবেটিক্যালি চলে এসছে। কিন্তু ধরো এখানে যদি বিক্রমের নামটাও আমরা খুঁজতাম বা এখানে যদি আমরা প্রিয়ার নামটাও খুঁজতাম, তাহলেও কিন্তু কাজটা অনেক, অনেক ইজি হয়ে গেল। কারণ এখানে সবটাই অ্যালফাবেটিক্যালি রয়েছে। তো এক্ষেত্রে আমরা কি করব? বা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যখন এইভাবে সর্টিং করে নিল, কারণটা কি? না, যদি কোনো লিফট, সেই লিফট যদি সর্টেড হয় অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে, এখানে অ্যালফাবেটিক্যালি সর্টেড আছে। তো যদি এই লিফটটা সর্টেড হয় তাহলে সুবিধাটা হচ্ছে যে ঠিক ডিকশনারির মতো। ধরো একটা ডিকশনারিতে তুমি পার্টিকুলার কোনো একটা নাম খুঁজছো। ওকে? ধরো এখানে আমি কথার কথা বলছি, ধরো তুমি রাহুলের নামটা খুঁজতে চাইছো। একটা ডিকশনারিতে রাহুলের নাম কোথায় আছে? রাহুল বলে নামটা কোথায় আছে ডিকশনারিতে দেখতে চাইছো। তাহলে তুমি কি ডিকশনারিতে মানে একটার পর একটা এরম দেখতে, দেখতে আসবে নাকি? ১ম পেজ তারপর ২য় পেজ এভাবে? একদমই নয়। যারা ডিকশনারি দেখতে জানে তারা অলরেডি জানে যে ডিকশনারিতে সবকিছু অ্যালফাবেটিক্যালি রয়েছে, অ্যাসেন্ডিং অর্ডারে রয়েছে। তো যারা ডিকশনারি ইউজ করে, যারা জানে, তারা কি করবে? ডিকশনারির একদম মিডল পোরশনটা খুঁজবে এবং মিডল পোরশনে দেখতেই পাচ্ছ এরম জায়গায় খুঁজলে ৫ যদি আমরা ধরি, এই ১০ টার মধ্যে ৫ তাহলে নেহা। মানে ডিকশনারির মিডলটা যখন সে খুললো দেখলো নেহার নাম আছে। এবার সে হিসেব করবে যে রাহুলের আর, আর নেহার এন দুটোর মধ্যে কে আগে পড়ে। ওকে? তো নেহা আগে আছে। তো ডিকশনারির ক্ষেত্রে এই বাঁদিকের পুরো পোরশনটা সে কিন্তু আর দেখবেই না। সে আবার ডান দিকের পোরশনে চলে আসবে এবং আবার মিডল পোরশনে চলে যাবে। এইভাবে খুব সহজেই সে কিন্তু রাহুলে পৌঁছে যাবে। ওকে? তো এইটাকে এই যে সার্চ করার যে একটা নতুন পদ্ধতি তুমি জানলে, এই পদ্ধতিটাকেই কিন্তু বলা হয় বাইনারি সার্চ। বাইনারি সার্চ। বাইনারি মানে নিশ্চয়ই জানো? দুটো যেকোনো লিফটকে দুটো ভাগে ভাগ করা হবে এবং একটা পোরশনকে বাদ দিয়ে আবার যে লিফটটা পড়ে থাকলো সেটাকে আবার দুটো ভাগে ভাগ করা হবে। তো বাইনারি ওয়েতে সার্চ করার পদ্ধতিকেই কিন্তু বাইনারি সার্চ বলা হয়। এবং ভেবে দেখো এই যে আগেকার যে লিনিয়ার সার্চ ছিল তার চেয়ে কিন্তু এটা অনেক বেশি এফিসিয়েন্ট। ভেবে দেখো একটা মানে লিফট ধরো ১০০ জনের যদি হয় বা ১০০০ জনের যদি হয়, ১০,০০০ জনের যদি হয় এবং সেখানে যদি ওই লিনিয়ার সার্চ করে, করে খুঁজতে হতো তাহলে কম্পিউটারের কত সময় লাগতো? অনেক, অনেক সময় লাগতো এবং অনেক রিসোর্স ইউজ হতো। কিন্তু এই বাইনারি সার্চ এর মাধ্যমে অনেক কম রিসোর্স ইউজ হচ্ছে। তো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেটাই করবে। সবসময়তেই এই বেস্ট ওয়েটা খুঁজবে। একজন কোডার সলিউশন খোঁজে আর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বেস্ট ওয়েতে সলিউশন খোঁজে। মিনিমাম রিসোর্স ইউজ করে কিন্তু অ্যাকুরেসি ঠিকঠাক রেখে কম সময় যাতে লাগে সেই সমস্ত কিছুকে মাথায় রেখে কিন্তু প্রবলেমের সলিউশন খোঁজে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো এরপরে তোমাদের এই প্রশ্নটাও যদি আমি করি যে ধরো এই যে ১০ টা নাম, এই ১০ টা নামের জায়গায় ধরো ১,০০,০০০ নাম আছে বা ১,০০,০০,০০০ নাম আছে এবং শুধু তাই নয়, সেই নামগুলো হ্যাপাজার্ডলি রয়েছে। দেখো ১,০০,০০০ হোক, ১,০০,০০,০০০ হোক, সেই নাম যদি অ্যালফাবেটিক্যালি থাকে তাহলেও কিন্তু আ সেখানে পার্টিকুলার কোনো একজনকে খুঁজতে গেলে আমাদের অনেক স্টেপ ফলো করতে হচ্ছে না? যদিও লিনিয়ার সার্চ এর চেয়ে অনেক বেটার। কারণ লিনিয়ার সার্চ হলে যদি ১,০০,০০০ নাম থাকে তাহলে ভেবে দেখো ওই একটার পরে একটা খুঁজতে, খুঁজতে যেতে হতো এবং সেই নাম যদি একদম শেষের দিকে থাকে তাহলে কত হাজার জনকে খুঁজতে, খুঁজতে যেতে হতো। তো কত হিউজ টাইম লাগতো। তো লিনিয়ার সার্চ এখানে একদমই মানে কার্যকরী নয় এবং যদি অ্যালফাবেটিক্যালি থাকে তাহলে তো অবশ্যই বাইনারি সার্চই সেখানে বেস্ট ওয়ে। কিন্তু কল্পনা করো যদি অ্যালফাবেটিক্যালি না থাকে মানে সোজা কথায় অর্ডারলি যদি সাজানো না থাকে ওই ১,০০,০০০ নাম, তাহলে কিভাবে তুমি সেই পার্টিকুলার নামকে খুঁজবে সবচেয়ে একদম এফিসিয়েন্ট ওয়েতে, একদম এফিসিয়েন্ট ওয়েতে। ওকে? তো অনেকেরই মাথায় এটা আসতে পারে যে এক্ষেত্রে তো অর্ডারলি যদি না থাকে তাহলে তো ওই বাইনারি সার্চ এখানে কাজ করবেই না। তো আমাদের ওই লিনিয়ার সার্চ এর মাধ্যমেই যেতে হবে। ঠিক, একদম ঠিক। কারণ বাইনারি সার্চ এর মাধ্যমে বেসিক্যালি উত্তর পাওয়াটা আরো বেশি টাফ হয়ে যাবে। তার চেয়ে অনেক বরং আ বেটার হবে ওই একটার পর একটা খুঁজে দেখা। সেই নাম যদি একদম ৯৯,৯৯৯ তেও থাকে তাহলেও ওই একটার পর একটা খুঁজে, খুঁজে দেখে যাওয়া ছাড়া কোনো উপায় নেই লিনিয়ার সার্চ এর ক্ষেত্রে। কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কিন্তু কখনোই খুশি ছিল না এই ওয়েতে। যে এই ওয়েতেই একমাত্র মানে এটাই একমাত্র ওয়ে এইটা ভেবে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কিন্তু হাত গুটিয়ে ছিল না। যদি হাত গুটিয়ে থাকতো তাহলে আজকের যুগে
ভেবে দেখো একটা সার্চ ইঞ্জিন, গুগলের সার্চ ইঞ্জিন হোক বা যে কোনো সার্চ ইঞ্জিন এত তাড়াতাড়ি মিলিয়নস অফ ওয়েবসাইট সার্চ করার ক্ষমতা রাখতো না। নিশ্চয়ই এমন কোনো টেকনিক তারা ইউজ করে যার মাধ্যমে মিলিয়নস অফ আ ওয়েব পেজ থেকে সার্চ করাটা ফ্র্যাকশন অফ সময়ের মধ্যে করে দিতে পারে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিন গুলো এমন একটি টেকনিক ইউজ করে না, যেখানে ওই একটার পর একটা খুঁজে যাওয়া তো নয়ই, বা ওই বাইনারি টেকনিকও তারা ইউজ করে না। কারণ ওখানে সবকিছু হ্যাপাদারলি রয়েছে। শুধু হ্যাপাদারলি নয়, ইভেন নতুন ডেটা ইনপুট হয়েই চলেছে কন্টিনিউয়াসলি। তো এই সার্চ ইঞ্জিন সেখানে এমন একটি টেকনিক ইউজ করে না, যে কাউকে এক করে খোঁজার কোনো প্রশ্নই ওঠে না। সেখানে পার্টিকুলার যেটাকে খোঁজা হচ্ছে ডাইরেক্ট সেটাতেই তারা চলে যেতে পারে। ওকে? তো এটা কিভাবে হয় তার একটা আইডিয়া যদি তোমাদের দিই, তাহলে এই বক্সের কনসেপ্টটা তোমাদের বুঝতে হবে। যেটা কিনা খুবই সহজ। বেসিক কনসেপ্টটা ভীষণ সহজ। ধরো বক্স 1 এ অমিতের নাম রয়েছে, বক্স 7 এ রাহুলের নাম রয়েছে, বক্স 4 এ স্নেহার নাম রয়েছে, বক্স 2 তে প্রিয়ার নাম রয়েছে, বক্স 8 এ রিয়ার নাম রয়েছে। ওকে? তো এবার কল্পনা করো, যখনই জিজ্ঞেস করা হলো যে স্নেহাকে খোঁজো, তখন কিন্তু সে ওই একটা করে খুঁজছে না। এই ১ম এ অমিত দেখলো, তারপর রাহুল দেখলো, তারপরে স্নেহাকে পেল, এরকম নয়। একটা করে খুঁজবে না। বা ওই বাইনারি সিস্টেমও ইউজ করবে না। কারণ এখানে কোনো অ্যালফাবেটিক্যালি সাজানোর ব্যাপারই নাই। দেখতে পাচ্ছ অর্ডারলি রয়েছে, কোনো অর্ডারলি ফর্মে নেই। তখন করবে কি, কম্পিউটার জানে যে স্নেহাকে যদি খুঁজতে হয় তাহলে বক্স 4 টা আমাকে দেখতে হবে। সে অলরেডি কিন্তু সেটা জানে। ওকে? তো সে সঙ্গে করবে কি, বক্স 4 টা দেখবে। বক্স 4 এর মধ্যে যদি স্নেহাকে পেয়ে যায়, তাহলেই সে বলে দেবে যে হ্যাঁ, এই তো স্নেহা রয়েছে। এবং এই সিস্টেমে যে সার্চ করার পদ্ধতি, সেটাকে কিন্তু হ্যাজিং বলা হয়। যার আইডিয়াটা তোমরা পেলে যে এই টাইপের কনসেপ্টেই কিন্তু কাজ হয়। কিন্তু যদি এই বক্সের ব্যাপারটা দেখে না বুঝে থাকো। যদি বলি যে একটা হোটেলে ধরো ৫০০ টা রুম আছে। তোমাদের যদি বলা হয় যে ৩৭৮ তম রুমে চলে যাও। তুমি কি ওই একটা করে খুঁজতে যাবে? তুমি নিশ্চয়ই আগে 3rd ফ্লোরে চলে গেলে একদম লিফটে করে। গিয়ে ডাইরেক্ট ৩৭৮ যে রুম সেখানেই পৌঁছে যাবে। হ্যাঁ, এটা ঠিক যে তোমাকে ৩৭৮ তম রুমে পৌঁছানোর আগে 3rd ফ্লোরে আসার পর গুনে যেতে হবে সোজা কথায়। কারণ তুমি এক্সাক্টলি সেই ৩৭৮ রুমের লোকেশন কোথায় সেটা জানো না। কিন্তু হোটেলের যারা স্টাফ, রেগুলার যারা কাজ করে ওখানে, তাদের কাছে কিন্তু মুখস্থ আছে যে ৩৭৮ তম রুম কোথায়। তো কাইন্ড অফ সেই টাইপেরই কনসেপ্ট এখানে। এই হ্যাজিং এরও কনসেপ্ট সেইরকমই, যে প্রতিটা ওয়ার্ড, প্রতিটা টেক্সট, প্রতিটা সেন্টেন্স বা প্রতিটা এইরকম অ্যালফাবেট বলতে পারো, তার তার জন্যে এক্সাক্ট হ্যাজিং রয়েছে। তার জন্য এক্সাক্ট এইভাবে ইউনিক নাম্বার রয়েছে, এক্সাক্ট ইউনিক বক্স রয়েছে। যার ফলে যখন তুমি কাউকে সার্চ করতে চাইছো কম্পিউটারের মাধ্যমে, কম্পিউটার ডাইরেক্ট সেই নামকে সার্চ না করে সেই নামের এগেইনস্ট এ যে ইউনিক নাম্বার আছে না, সেই ইউনিক নাম্বারে চলে যাচ্ছে এবং গিয়ে ডাইরেক্ট সেই নাম্বারটাকে খুঁজে আনছে। তো এই কারণেই কিন্তু ইনস্ট্যান্ট আমরা সার্চের রেজাল্ট পাই। গুগল যদি ওইভাবে লিনিয়ার সার্চের সিস্টেম ইউজ করতো বা বাইনারি সিস্টেম ইউজ করতো, তাহলে বুঝতেই পারছো কত সময় লাগতো। তো এইটাই হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ। গুগলের যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা যারা এই টাইপের টপ লেভেলের কোম্পানিতে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারা এইভাবে অ্যালগরিদম সেট করে। এবং যার অ্যালগরিদম যত বেশি এফিসিয়েন্ট, যার অ্যালগরিদম যত বেশি পাওয়ারফুল আমি বলব, সেই অ্যালগরিদমে যে সার্চের রেজাল্ট তত বেশি তাড়াতাড়ি হয়, তত অ্যাকুরেট হয় এবং তত কম রিসোর্স ইউজ করে। সবকিছুই ইম্পোর্টেন্ট। ওকে? তো যাই হোক, আশা করি একটা আইডিয়া পেয়েছো যে হ্যাজিং কাকে বলে, এবং এই লিনিয়ার সার্চ বা বাইনারি সার্চ বা হ্যাজিং রিলেটেড যে সার্চের ব্যাপারটা বললাম, এই সার্চগুলো নিয়ে তোমরা আরো একটু পড়াশোনা করে নাও। বিভিন্ন অনলাইন টিউটোরিয়ালস পাবে। আমি তোমাদের এই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচেই এই অ্যালগরিদম রিলেটেড বেশ কিছু ফ্রি টিউটোরিয়ালস এর লিংক দিয়ে দেবো। তোমরা সেগুলো দেখে পড়াশোনাটা করে নাও। আশা করি তোমরা অলরেডি একটা ইন্টারেস্ট পেয়ে গেছো যে এই কম্পিউটার সায়েন্স এর মধ্যে কত মজার ব্যাপার লুকিয়ে আছে, কত ইন্টারেস্টিং জিনিস লুকিয়ে আছে। এবং শুধু কোডিং নয়, কোডিং তো লাগবেই। কোডিংটা বারবার বলছি, কোডিং হচ্ছে বেসিক জিনিস। কারণ এই যে কনসেপ্ট, এই যে স্টেপ, এই স্টেপটা একবার তোমার মাথায় যখন ক্লিয়ার হয়ে যাবে, তারপরে সেই স্টেপটাই কিন্তু কম্পিউটারের ভাষায় তোমাকে লিখতে হবে। সেই কম্পিউটারের ভাষায় তোমার যে কনসেপ্ট সেটাকে লেখাটাকেই কোডিং বলা হয়। কিন্তু তার আগে এই কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আগে এই আইডিয়াটা ক্লিয়ার রাখতে হবে। আগে এই স্টেপগুলোকে সাজাতে হবে। এবং এই স্টেপসকে সাজানোর নামই হচ্ছে অ্যালগরিদম। যাই হোক, এর পরের ভিডিওতে আমরা এই হ্যাজিং এর এক্সাক্ট যে কিছু রুলস আছে বা হ্যাভিং কখন
সবচেয়ে বেশি কাজে লাগে বা হ্যাকিং করতে এক্সাক্টলি কম্পিউটারের হার্ডওয়্যার লেভেল অব্দি কিভাবে যেতে হয়। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভালো মানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়, তাকে আজকের যুগে আর শুধু কোডিং বা ওই শুধু সফটওয়্যার লেভেলে থাকলেই হবে না, তাকে হার্ডওয়্যার লেভেলেও নামতে হবে। তার কারণ যে কতটা গভীরে সেটা এর পরের ভিডিওতে তোমাদের বোঝাবো, যেখানে তোমরা দেখবে যে এই হ্যাভিং কিন্তু এই হার্ডওয়্যার লেভেলে জুড়ে আছে। এই হ্যাভিং এর যে রিলেশন সেটা কিন্তু হার্ডওয়্যার লেভেল অব্দি আছে। শুধু সফটওয়্যার লেভেলে নয়। হার্ডওয়্যার লেভেল অব্দি নলেজ না থাকলে ভালো হ্যাভিং করা কখনোই সম্ভব নয়। যাই হোক, তোমরা অবশ্যই এই সিরিজের প্রত্যেকটা ভিডিও খুব মন দিয়ে দেখো এবং নিজেদের বন্ধু-বান্ধবদের কাছেও শেয়ার করে দাও, যারা এই কম্পিউটার সায়েন্স বা আইটি বা বিসিএ এর মতো কোর্স চুজ করেছে এবং যারা ইন ফিউচারে আইটি রিলেটেড ক্যারিয়ার করতে চায়, তাদের জন্যও এই সিরিজটা খুব হেল্পফুল হতে পারে। এই সিরিজে তোমরা বেসিক্যালি কম্পিউটার কিভাবে কাজ করে সেটাই জানবে। থিওরিতে পড়া বিভিন্ন পয়েন্টস, যে পয়েন্টস গুলোর মধ্যে কোনো যোগসূত্র তোমরা হয়তো খুঁজে পাচ্ছিলে না, সেই যোগসূত্র তোমরা পাবে। তোমরা কেন কোনো চ্যাপ্টার পড়ছো, কেন কোনো টপিকস নিয়ে পড়তে হচ্ছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই কোর্স করতে কেন আমি এই বিষয়টা পড়বো, কেন জানবো বা কি দরকার আছে আমার এই সাবজেক্টটা পড়ার? সেই যে প্রশ্নের উত্তর সেটা কিন্তু এই ভিডিও সিরিজ থেকে তোমরা পাবে। এবং নিশ্চয়ই জানো একটা পড়াশুনো, একটা শেখা, সেটা তখনই খুব ভালো হয় যদি সেই বিষয়টার উপর তোমার ইন্টারেস্ট থাকে। তো সেই ইন্টারেস্ট গ্রো করাটাই কিন্তু আমার এই সিরিজের উদ্দেশ্য। ওকে? যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো। আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।